আমন্ত্রণ দীপ্ত সংবাদের সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বাংলাদেশের সন্ধিক্ষণে শান্তি, সংলাপ ও ঐক্যমত্যে সহায়তায় প্রস্তুত জাতিসংঘ, ব্রিফিংয়ে মহাসচিব। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক, নানা ইস্যুতে আলোচনা। মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় বোনের শ্বশুরের দায় স্বীকার, আদালতে জবানবন্দি। বুয়েটের আবরার হত্যা মামলায় হাইকোর্টের রায় হতে পারে কাল, নির্ধারণ হবে ২০ আসামির ভাগ্য। এবার বিস্তারিত। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জাতীয় সংলাপে সহায়তা করতে জাতিসংঘ প্রস্তুত বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানান তিনি। শনিবার ঢাকায় সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব এইসব কথা বলেন। এতে পররাষ্ট্র উপদেষ্টা জানান, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনতে বর্তমান সরকারের প্রতি জাতিসংঘের সমর্থন রয়েছে। 4 দিনের সফরে বৃহস্পতিবার বাংলাদেশে পৌঁছান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সফরের দ্বিতীয় দিন প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ ও তার সাথে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং তাদের সাথে ইফতারে অংশ নেন। তৃতীয় দিন ঢাকায় রাজনীতিবিদদের সাথে বৈঠক সহ নানা কর্মসূচিতে অংশ নেন জাতিসংঘ মহাসচিব। পরে পররাষ্ট্র উপদেষ্টার সাথে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় সংলাপে সহযোগিতা করবে জাতিসংঘ। বাংলাদেশ গুরুত্বপূর্ণ সংস্কার ও পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। জাতিসংঘ শান্তি, জাতীয় সংলাপ, আস্থা ও সংস্কার কার্যক্রমে সহায়তা করতে প্রস্তুত। একটি টেকসই ও ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তুলতে বাংলাদেশের জনগণের সঙ্গে কাজ করবে জাতিসংঘ। এ সময় তিনি রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান। রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ যা করেছে তা প্রশংসনীয়। রোহিঙ্গা সংকট কাটাতে সর্বোচ্চ সহযোগিতা দেবে জাতিসংঘ। রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে তহবিল যোগানে এগিয়ে আসতে হবে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, চলমান সংস্কার এবং গণতন্ত্রে উত্তরণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জাতিসংঘ মহাসচিব। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রক্রিয়ায় বর্তমান সরকারের প্রতি জাতিসংঘের পূর্ণ সমর্থন রয়েছে। রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে আছে জাতিসংঘ। এক প্রশ্নের জবাবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে জাতিসংঘ মহাসচিবের সাথে কোনো আলোচনা হয়নি বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন দেওয়ার কথা জাতিসংঘ মহাসচিবকে জানিয়েছে বিএনপি। শনিবার ঢাকা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠকে বিএনপি কথা জানায়। বৈঠকে জাতীয় নাগরিক পার্টি জানিয়েছে, মৌলিক সংস্কারগুলো অন্তর্বর্তী সরকারকেই করতে হবে। বাংলাদেশ সফরের তৃতীয় দিন সকালে ঢাকায় জাতিসংঘ আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ে যান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সেখানে জাতিসংঘ কান্ট্রি টিমের সঙ্গে বৈঠক করেন তিনি। ঢাকায় জাতিসংঘের আবাসিক কার্যালয়ের নতুন ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন তিনি। সেখানে 50তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন এবং আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের পতাকা উত্তোলন করেন সংস্থার মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। রাজধানীর হোটেল কন্টিনেন্টালে বেলা 1টার দিকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দর সাথে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব। বিএনপি, জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, গণসংহতি আন্দোলন এবং সিপিবি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা বৈঠকে অংশ নেন। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে রাজনৈতিক দলের নেতারা গণমাধ্যমকে তাদের প্রতিক্রিয়া জানান। আমরা তো সংস্কারের কথা সবার আগে বলেছি, সেই সংস্কারটা অবশ্যই করতে হবে, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায় আমরা সংস্কার কমিশনের সঙ্গে আমরা কথা বলছি, তাদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে এবং তারা যা চাচ্ছে আমরা সব তাদেরকে দিয়েছি। ইতিমধ্যে আমাদের সঙ্গে একটা বৈঠক হচ্ছে, তো সেই বিষয়গুলো তো আপনার প্রশ্ন উঠতে হয় না। জাতিসংঘের মহাসচিবকে আমরা আপনার টাইম ফ্রেমটা দিতে যাবো কেন? নতুন সংবিধানই বলি, সংবিধান সংস্কারই বলি, গণপরিষদ ছাড়া সংবিধানের মৌলিক কোনো পরিবর্তন আসলে কিন্তু টেকসই হবে না। সেই জায়গা থেকে আমরা গণপরিষদ নির্বাচন চাচ্ছি। জাতিসংঘকে আমরা ধন্যবাদ দিয়েছি
যে গত 16 বছরের ফ্যাসিবাদী আমলের সময় বাংলাদেশের জাতিসংঘের অফিস, তাদের যে আন্তর্জাতিক জেনেভা ভিত্তিক মানবাধিকার দপ্তর যেটা আছে, তারা বারবার আমাদের জনগণের পক্ষে দাঁড়িয়েছে। বাংলাদেশে এখন এই যে একটা উত্তরণ পর্ব, গণতান্ত্রিক উত্তরণ পর্ব, সেখানে 3টি বিষয় আমাদের সামনে প্রধান হয়ে আছে। একটা বিচার, সংস্কার এবং নির্বাচন। তো নির্বাচন কিভাবে হবে সেই বিষয় নিয়ে আমরা আমাদের প্রস্তাবনা তুলে ধরেছি। এখানে তো আপনারা জানেন ইতিমধ্যে বিভিন্ন প্রস্তাবনা আছে। এছাড়াও জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সৌজন্য সাক্ষাৎ করেন। পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি জাতিসংঘ মহাসচিব শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব ও দক্ষতার প্রশংসা করেন। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন মাগুরার 8 বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি। মামলার প্রধান আসামি হিটু শেখ নিহত শিশুটির বোনের শ্বশুর। শনিবার বিকালে মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক সব্যসাচী রায়ের আদালতে আসামির 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়। মাগুরা পুলিশ সুপার মিনা মাহমুদা জানিয়েছেন, হিটু শেখ স্বেচ্ছায় জবানবন্দি দিতে চাইলে তাকে আদালতে নেওয়া হয়। জবানবন্দির বিস্তারিত জানা যায়নি। পুলিশ জানিয়েছে প্রধান আসামি একাই এই ঘটনা ঘটিয়েছেন। মামলার অন্য 3 আসামি 5 দিনের রিমান্ডে রয়েছেন, যা আগামীকাল রবিবার শেষ হবে। আর মহিলা কই? মহিলা এদিকে মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশুটির কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। শনিবার সকালে শ্রীপুর উপজেলার সোনাইকুন্ডি গ্রামে জামিয়া উমর বিন খাত্তাব কবরস্থানে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কবর জিয়ারত করেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের এই শীর্ষ নেতা 90 দিনের মধ্যে ধর্ষণের বিচার কার্য সম্পাদন ও রায় কার্যকর করার আহ্বান জানান। এরপর সোনাইকুন্ডি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত দোয়া মাহফিলে যোগ দেন ডাক্তার শফিকুর রহমান। সেখানে তিনি বলেন, বাংলাদেশে ইসলামী শরিয়া আইনে ধর্ষণের বিচার হলে এমন অপকর্ম বন্ধ হবে। দোয়া মাহফিল শেষে শিশুটির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন জামায়াতের আমির। হত্যাকারীদের বিচার আমরা অত্যন্ত দ্রুত দেখতে চাই এবং বিচার কার্যকর হয়েছে, শাস্তি, এটা আমরা দেখতে চাই। তাহলে হয়তো এই পরিবার একটু মানসিক সান্ত্বনা পাবে, দেশবাসী একটা সান্ত্বনা পাবে এবং এই রকম যারা লম্পট তারা ভবিষ্যতে এখান থেকে শিক্ষা নিয়ে সতর্ক হবে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় আগামীকাল হাইকোর্টের রায় ঘোষণা হতে পারে। আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদন, আপিল ও জেল আপিল রায়ের জন্য মামলাটি বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চের কার্যতালিকায় রয়েছে। গত 24 ফেব্রুয়ারি হাইকোর্ট মামলাটি রায়ের জন্য অপেক্ষমান রাখে। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের 2য় বর্ষের ছাত্র আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় আবরারের বাবার করা মামলা তদন্তের পর বুয়েটের 25 শিক্ষার্থীর বিরুদ্ধে 2019 সালের 13 নভেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। ওই মামলার 2021 সালের 8 ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1 20 জনকে মৃত্যুদণ্ড ও 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এবার আরএফএল ওয়ার্ড্রব ঈদ বাজার। ঈদকে সামনে রেখে ফ্যাশন সচেতন অনেকেই ছুটছেন দর্জির দোকানে। কাপড় কিনে পছন্দের ডিজাইনে তৈরি করে নিচ্ছেন ঈদের পোশাক। মেয়েদের মধ্যে সালোয়ার কামিজ ও ছেলেরা অর্ডার করছেন বাহারি ডিজাইনের পাঞ্জাবি। সুই এফোর ওফোর করে দিয়ে চলছে সেলাই মেশিন। অবিরাম গতিতে চলছে পোশাক তৈরির কাজ। উপলক্ষ আসন্ন ঈদ উল ফিতর। রাজধানীর নিউ মার্কেট, গাউসিয়া ও চাঁদনী চকের দর্জি দোকানগুলোয় দেখা যায় রমজানের মাঝামাঝি এসেও অর্ডার নেওয়া হচ্ছে। কারণ ব্যস্ততা থাকলেও অর্ডার আশানুরূপ নয়। এখন তো সেরকম ব্যস্ততা নাই, তারপর বাজার অনুযায়ী তুলনামূলক একটু কম। উৎসব পার্বণে অনেকেই কাপড় কিনে নিজের পছন্দ অনুযায়ী জামা তৈরি করেন। ঈদেও ব্যতিক্রম নয়। বিশেষ করে সালোয়ার কামিজ তৈরির হিড়িক বেশি।
600 থেকে 2000 টাকা মজুরি পড়েছে সালোয়ার কামিজ তৈরিতে। রেডিমেড সবসময় যে ফিটিং হয় এরকম না ব্যাপারগুলো। এটা আমি মজুরি রাখছি 1000 টাকা। চলছে ব্লাউজ তৈরির কাজও। গলার আকৃতিতে এসেছে নানা বৈচিত্র্য, সঙ্গে জমকালো ডিজাইনের পার্টি ব্লাউজও তৈরি করছেন অনেকে। ভাল লাগে, নিজের মন মতন ডিজাইন দেওয়া যায়। দক্ষ কারিগর দিয়ে আমরা কাজ করি নিখুঁতভাবে। এই ব্লাউজ এগুলো যেটা আছে এটা ভিতরে কাপড় সহ আপাতত এটা মজুরি পড়ে আপনার 1000 টাকা। আগ্রহ যত দ্রুত পারি চেষ্টা করি আর দেওয়ার জন্য আর কি। তাছাড়া কাজের অনেক চাপ আছে তো। শুধু নারীরা নয়, ছেলেরাও ভিড় করছেন দর্জি দোকানে। তাদের প্রথম পছন্দ পাঞ্জাবি। যেহেতু সবাই খুশি, একসঙ্গে ভাগাভাগি করব, ঈদের আগেই করতেছি। রোজার মাস, পাঞ্জাবিটা বেশি হচ্ছে, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট। দর্জি পাড়ার ব্যস্ততা চাঁদরাত পর্যন্ত চললেও অনেক দোকানে 25 রোজা পর্যন্ত অর্ডার নেওয়া হবে বলে জানান। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজশাহী স্টেশনের ওয়াশপিট থেকে বের হওয়ার সময় পদ্মা এক্সপ্রেস ও বাংলাবান্ধা ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর 2:30টার দিকে এই ঘটনা ঘটে। এতে পদ্মা এক্সপ্রেসের 4টি বগি ক্ষতিগ্রস্ত হয়। রাজশাহী রেল স্টেশনের ভারপ্রাপ্ত ম্যানেজার শহীদুল আলম জানান, বাংলাবান্ধা ওয়াশপিট থেকে স্টেশনের দিকে আর পদ্মা এক্সপ্রেস স্টেশন থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল পয়েন্টের সমস্যা থাকায় বাংলাবান্ধা এক্সপ্রেসকে ধাক্কা দিয়ে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। দুর্ঘটনায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পদ্মা এক্সপ্রেস ট্রেন। দুটি ট্রেনে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। দুর্ঘটনার পর পদ্মা এক্সপ্রেস 4 ঘন্টা বন্ধ ছিল, তবে অন্যান্য ট্রেন চলাচল আগে থেকেই স্বাভাবিক ছিল। আমরা লাইন ক্লিয়ার না করা পর্যন্ত এটা বিলম্ব হবে। আমরা ইতিমধ্যে রিলিফ ট্রেন কল করেছি। রিলিফ ট্রেন আসলে উদ্ধার কার্য সম্পন্ন হলে আমরা আশা করি ছাড়তে পারবো। সিরাজগঞ্জে ড্রেন নির্মাণ কাজ করার সময় ধসে পড়া দেওয়াল চাপা পড়ে 2 নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 3 জন। শনিবার সকাল 11:30টার দিকে শহরের শাহেদনগর ব্যাপারীপাড়া মহল্লায় এই ঘটনা ঘটে। সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, ড্রেন নির্মাণের জন্য খনন কাজ করছিল 5 শ্রমিক। এ সময় পাশের একটি বাড়ির দেওয়াল ধসে পড়লে চাপা পড়ে 5 জনই। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়। পরে চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। অন্য 3 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের একজনের মরদেহ জেনারেল হাসপাতালের মর্গে, অন্যজনের মরদেহ স্বজনেরা নিয়ে গেছেন। সরকার ঘোষিত ন্যূনতম 18,000 টাকা মজুরি বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন সাভারের বেসিক চামড়া শিল্প নগরীর বিভিন্ন ট্যানারির শ্রমিকরা। শনিবার সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত বেসিক চামড়া শিল্প নগরীর বিভিন্ন কারখানার সামনে অবস্থান নিয়ে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে এই কর্মসূচি পালন করেন চামড়া শ্রমিকরা। অবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে আগামীতে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা। কর্মবিরতি চলায় সকাল থেকে চামড়া শিল্প নগরীর কারখানাগুলোতে উৎপাদন বন্ধ ছিল। কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে ধরে নিয়ে যাওয়া 26 জেলেকে আরাকান আর্মির কাছ থেকে ফেরত এনেছে বিজিবি। শনিবার বিকাল 5:30টার দিকে টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া সংলগ্ন ট্রানজিট জেটি ঘাট দিয়ে এসব জেলেদের ফেরত আনা হয়। টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ সহ দীর্ঘ প্রচেষ্টার পর 26 জেলেকে ফেরত আনা সম্ভব হয়েছে। পরে যাচাই বাছাই করে জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিজিবি জানিয়েছে, নাফ নদীতে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির তৎপরতা থাকায় প্রায়ই মাছ ধরার সময় বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ায় সন্ত্রাসীদের সঙ্গে 2টি পৃথক সংঘর্ষের ঘটনায় 2 সেনাসহ 11 জন নিহত হয়েছে। শনিবার সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য দেওয়া হয়। এতে বলা হয়, সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে মোহাম্মদ জেলায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এতে 7 সন্ত্রাসীর পাশাপাশি 2 সেনা সদস্য প্রাণ হারান। এছাড়া ডেরা ইসমাইল খান জেলায় 2 সন্ত্রাসী নিহত হয়। বেলুচিস্তানের ট্রেন ছিনতাইয়ের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 31 জনে দাঁড়িয়েছে। এর আগে ট্রেন ছিনতাইয়ের ঘটনার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ভারতকে অভিযুক্ত করে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তান ISPR এর বিবৃতিতে এই অভিযোগ তোলা হয়েছে।
বিশ্বের 41টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি এবং অভ্যন্তরীণ এক নথির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয় 41টি দেশকে বিভিন্ন পৃথক গ্রুপে ভাগ করেছে ট্রাম্প প্রশাসন। তালিকায় এশিয়ার আফগানিস্তান, মিয়ানমার, পাকিস্তান ও ভুটান থাকলেও নেই বাংলাদেশের নাম। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক অভিবাসন বিরোধী কঠোর পদক্ষেপ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই ধারাবাহিকতায় এবার বিভিন্ন দেশের নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। এই বিষয়ে অবগত একাধিক সূত্র ও অভ্যন্তরীণ এক নথির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। সম্ভাব্য এই নিষেধাজ্ঞার মুখে পড়া দেশগুলোকে 3 ভাগে ভাগ করেছে ট্রাম্প প্রশাসন, যেখানে প্রথম গ্রুপে রয়েছে আফগানিস্তান, ইরান, কিউবা, উত্তর কোরিয়া, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনেজুয়েলা এবং ইয়েমেন। এই 10 দেশের নাগরিকদের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা জারি করার পরিকল্পনা করছে ট্রাম্প। এই নিষেধাজ্ঞা কার্যকর হলে এসব দেশের নাগরিকরা কোনো প্রকার মার্কিন ভিসার জন্য আবেদন করতে পারবেন না। রয়টার্স জানায় দ্বিতীয় গ্রুপে রয়েছে ইরিত্রিয়া, হাইতি, লাওস, মিয়ানমার এবং দক্ষিণ সুদান। এই 5 দেশের নাগরিকরা শিক্ষা ও ভ্রমণ ব্যতীত অন্যান্য ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে তালিকার তৃতীয় গ্রুপটি বেশ লম্বা। ভুটান, বুর্কিনা ফাসো, বেলারুশ, পাকিস্তান, ডিআর কঙ্গো সহ 26টি দেশ জায়গা পেয়েছে এখানে, যার বেশিরভাগই আফ্রিকার দেশ। প্রতিবেদনে বলা হয় 60 দিনের মধ্যে এই দেশগুলোর সরকার নিরাপত্তা তথ্য সংক্রান্ত ঘাটতি মেটাতে পর্যাপ্ত ব্যবস্থা না নিলে নাগরিকদের ভিসায় আংশিক নিষেধাজ্ঞা দেয়া হতে পারে। এই তালিকা এখনো চূড়ান্ত নয় বলে জানিয়েছে রয়টার্স, এখনো রদবদল হতে পারে। এছাড়া এখন পর্যন্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এর অনুমোদন দেননি বলে জানা গেছে। আশরাফ শুভ, দীপ্ত, বার্তাকক্ষ। ইঞ্জিন জটিলতায় একটি বিমানে আগুন লেগেছিল বলে জানিয়েছে আমেরিকান এয়ারলাইন্স। প্রাথমিক তদন্ত শেষে এক বিবৃতিতে এই তথ্য জানায় বিমান সংস্থাটি। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে 178 জন আরোহী নিয়ে বিমানটি অবতরণের পর তাতে আগুন ধরে যায়। কর্মকর্তারা জানান কলোরাডো থেকে বিমানটি ডালাসের উদ্দেশ্যে যাত্রা করেছিল। বিমানের ক্রুরা ইঞ্জিনের কম্পনের খবর দেওয়ার পরে ডেনভারের দিকে বিমানটি ঘুরিয়ে নেওয়া হয়। আগুন লাগার পর যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এই ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি। মাহমুদুল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের মধ্য দিয়ে শেষ হলো পঞ্চপাণ্ডবের এক স্মরণীয় অধ্যায়। তবে তাদের অভাব পূরণ কিংবা নতুন কোনো নক্ষত্রের জন্ম হবে কি না তা ভবিষ্যৎ বলবে। ক্রীড়া সংশ্লিষ্টরা বলছেন ধারাবাহিকতা ধরে রাখলে দেশের ক্রিকেটে আরও অনেক নক্ষত্রের জন্ম হবে। 2001 সালে বাংলাদেশের ক্রিকেটে অভিষেক হয় মাশরাফি বিন মর্তজার। এরপর দলে এলেন উইকেট কিপার মুশফিকুর রহিম। তাদের সাথে যোগ দিলেন তামিম ইকবাল, সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ। ধীরে ধীরে তারা 5 জন হয়ে উঠলেন বাংলাদেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডব। গত 12 তারিখ মাহমুদুল্লাহর বিদায়ে শেষ হয়ে গেল সাদা বলে দীর্ঘ ইতিহাসের সাক্ষীদের অধ্যায়। তাদের বিদায় নিয়ে ক্রিকেট সংশ্লিষ্টদের মনে আক্ষেপ থাকলেও তারা মনে করছেন এটা খেলোয়াড়দের ব্যক্তিগত মতামত। বর্তমানে যারা আছেন তাদের নিয়ে আশাবাদী দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। পেছনে না তাকিয়ে নতুনদের নিয়ে এগোতে চান তিনি। টিম আমরা কতটুকু করতে পারবো সেটা হচ্ছে আমাদের কাজ, এবং আমার মনে হয় যে ছেলেদের মেন্টাল মেকআপটাও সেরকম হয়ে গেছে। আলটিমেটলি দুইটা সিরিজ কাছ থেকে দেখার পরে আমার মনে হচ্ছে ছেলেরাও ইন্ডিভিজুয়াল চিন্তা থেকে তারা অনেক সরে আসছে। যে টিম আমরা চিন্তা করতেছি, দেখুন আমাদের টিম যে খারাপ করে আমাদেরও খারাপ লাগে, প্লেয়ারদেরও খুব খারাপ লাগে। তারা সবাই চাচ্ছে যে আমাদের টিমটা যেন একটু সামনের দিকে আগাইতে পারে। সাবেক ক্রিকেটাররা বলছেন সাকিব আল হাসানদের অভাব কখনোই পূরণ হবার নয়, তবে উঠতি খেলোয়াড়দের সঠিক পরিচালনা করতে পারলে দেশের জন্য ভালো কিছুরই অপেক্ষা করছে। আপনি ভালো প্লেয়ার তৈরি করতে হলে এরকম হার্ড টাইম আপনাকে তৈরি করতে হবে, যে না প্লেয়াররা যেন পুরা কোয়ালিটি ক্রিকেট খেলে এবং ওই মেধাটা যেন ইন্টারন্যাশনাল যেন ইউজ করতে পারে। তো এর জন্য আমার কাছে মনে হয় ডিপেন্ড করবে যে আমাদের ম্যানেজমেন্টরা তারা কী পরিকল্পনা করছেন পরবর্তী প্রজন্ম যারা আছেন তাদেরকে নিয়ে। লাল সবুজের জার্সি গায়ে জড়িয়ে 22 গজে বুক চিতিয়ে লড়াই করেছেন পঞ্চপাণ্ডবরা। একসাথে কত ম্যাচ তারা জিতিয়েছেন তাদের নিজেদেরই হয়তো সেই সংখ্যাটা মনে নেই। ক্রীড়াপ্রেমীদের আশা শীঘ্রই দেশে তৈরি হবে বিশ্বমানের খেলোয়াড়। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।
ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা হামজা চৌধুরী যুক্ত হচ্ছেন বাংলাদেশ জাতীয় দলে। বাংলাদেশি বংশোদ্ভূত এই তারকাকে নিয়েই এএফসি বাছাই পর্বে ভারতের বিপক্ষে লড়বে জামাল ভুঁইয়ারা। হামজাকে নিয়ে বেশ আশাবাদী জাতীয় দলের সাবেক ফুটবলাররা। শিলংয়ের ঠান্ডা আবহাওয়ায় 25 মার্চ ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে জাতীয় দলের স্কোয়াডে যোগ দেবেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একমাত্র বাঙালি হামজা চৌধুরী। ভারতের বিপক্ষে হামজাকে নিয়ে বাংলাদেশের একাদশ কেমন হবে তা নিয়ে আছে কৌতূহল। আমরা কি আসলে তাকে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলাবো কিনা, আমরা কি অন্য অ্যাডভান্স কোনো কিছু চিন্তা করতে পারি কিনা, এই কম্পোজিশন এগুলি খুব জরুরি। ফাহমিদুলকে কোথায় আমরা আসলে সেট করব, স্ট্রাইকিং পজিশনে নাকি লেফট ওয়াইড এরিয়া, এই পজিশনে তাকে সেট করব। সো ইফস অ্যান্ড বার্ডস, সো মেনি থিংস যেটা কোচ এবং কোচিং স্টাফকে ডিসাইড করতে হবে উইদিন ভেরি শর্ট টাইম। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে শিলংয়ে মালদ্বীপের বিপক্ষে খেলবে ভারত। স্বাগতিকদের বিপক্ষে এই ম্যাচ বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখা হচ্ছে। ইন্ডিয়ার স্টাইল অফ প্লের সঙ্গে যাদের সিমিলারিটি রয়েছে তাদের সঙ্গে আমরা খেলবো এবং আমাদের স্ট্র্যাটেজি এবং গেম প্ল্যান হবে এইটা। আমরা এটা এখন এই ম্যাচে এক্সিকিউট করব। সো এইসব জায়গাগুলোতে আমরা কতটুকু আসলে ফোকাস করেছি বা আমরা এগুলি করতে পারতাম কিনা বা করতে পারার সুযোগ আমাদের আছে কিনা, সেগুলি হচ্ছে আমার বড় চ্যালেঞ্জ। হামজা ফাহমিদুলদের কারণে দলের সতীর্থরা আপাতত অনুপ্রাণিত হবেন বলেই মনে করেন সাবেক তারকারা। একটা স্টার খেলোয়াড় যখন একটা দলের সংস্পর্শে আসে তখন কিন্তু অন্য অন্য খেলোয়াড় উজ্জীবিত হয়। সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটি খুব কম্পিটিটিভ হবে। যতদিন না পর্যন্ত আমরা অবকাঠামো তৈরি করতে পারবো ততদিন পর্যন্ত এই বিদেশি বংশোদ্ভূতদের এনে আমরা শুধু মনের সান্ত্বনাটুকুই নিতে পারি। এটা রেজাল্ট নিয়ে তাৎক্ষণিকভাবে আমরা দেশকে বুঝাইতে পারি যে আমরা ঘুরে দাঁড়িয়েছি। এএফসি বাছাই পর্বে ভারত ছাড়াও বাংলাদেশের বাকি দুই প্রতিপক্ষ সিঙ্গাপুর ও হংকং। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। এর সাথে শেষ করবো এখনকার দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। বাংলাদেশের সন্ধিক্ষণে শান্তি সংলাপ ও ঐক্যমত্যের সহায়তার জন্য প্রস্তুত জাতিসংঘ, ব্রিফিংয়ে মহাসচিব। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠক, নানা ইস্যুতে আলোচনা। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় বোনের শ্বশুরের দায় স্বীকার, আদালতে জবানবন্দি। বুয়েটের আবরার হত্যা মামলায় হাইকোর্টের রায় হতে পারে কাল, নির্ধারণ হবে 20 আসামির ভাগ্য। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।